অনেক দিন আগের কথা। সুবর্ণদ্বীপ রাজ্যের রাজা ছিল সৌম্যদ্বীপ। রাজার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু রাজার মনে সুখ ছিল না, কারণ মহারানী চন্দ্রাবতীর কোলে কোনো সন্তান ছিল না। আমার ঘরে কি কোনোদিনও কোনো বাচ্চার হাসির শব্দ শুনতে পাবো না? আমার রাজপুত্র রাজবাড়িতে ছুটোছুটি করবে, মনটা খুশিতে ভরে উঠবে, কিন্তু আমার সাথে কেন এমন হলো? বুদ্ধি কবিরাজ দিয়েও তো কিছুই হলো না। মহারাজ, মহারাজ, আপনি কিছু ভাবছেন? কিছু বলবে মহারানী? মহারাজ, আপনি তো এখনো ভোজনালয়ে গেলেন না। আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়েছি। দাঁড়িয়ে থেকে রাঁধুনিকে দিয়ে পঞ্চব্যঞ্জন রান্না করালাম। আপনি সময় মতো আহার না করলে তো অসুস্থ হয়ে যাবেন মহারাজ। তুমি কি আমাকে নিয়ে ভাবো রানী? ও কি কথা মহারাজ, রানীর প্রধান কাজই তো রাজার ছায়ার সঙ্গী হওয়া। আমার একটা রাজপুত্র চাই মহারানী। তুমি আমাকে শুধু একটা রাজপুত্র উপহার দাও, আমি তোমার কাছে আর কিছুই চাই না। কিন্তু আমার যে শুধু আপনার ভালোবাসা চাই মহারাজ। আপনাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আর আপনি আমার পাশে থাকলে একটা নয়, আমাদের আরো অনেক রাজকন্যা রাজপুত্রের হাসিতে প্রাসাদ ভরে উঠবে। আমি আমার উত্তরাধিকারী চাই রানী। এটা তো ওপরওয়ালার হাতে মহারাজ। তখন সেখানে দাসী এলো। মহারানী, মহারাজের জয় হোক। মহারানী, আপনাকে রাজমাতা তার কক্ষে দেখা করতে বলেছেন। মহারাজ, আমি আসছি। তখন মহারানী এলো রাজমাতার কাছে। আমাকে ডেকেছেন রাজমাতা? তোমার উপর আমার অগাধ আস্থা মহারানী। তোমার প্রাসাদ পরিচালনা আমাকে মুগ্ধ করে, কিন্তু রাজমহলের যে একটা নিয়ম আছে, যখন তখন রানীদের রাজার সঙ্গে দেখা করতে হলে যেতে নেই। আমি মহারাজের দেরি দেখে রানীদের এত বিচলিত হতে নেই। শুনলাম আজকাল তোমার খাবারে আমূল পরিবর্তন এসেছে। আমি আশা করি তোমার হাত ধরেই রাজ্যে সুদিন আসবে। যাও, নিজের কক্ষে যাও। সবার শুধু রাজ্যের চিন্তা, আমাকে কেউ বুঝতে চায় না। মহারাজের কাছে গেলাম, সেও যে দুটো মনের কথা বলবে তা নয়। মহারানী, আপনার তো শরীর ভালো নয়। আমি বলি কি, আপনি একটু বৈদ্য মশাইকে দেখান, হতেও তো পারে কোনো শুভ সংবাদ। শয়নকক্ষে তো আমার ডাকে এলো না তেমন। যুদ্ধ দূর করতে রাজার সাথে আমাকে বিয়ে দিলেন। রাজাকে দূরে রাখতাম, কিন্তু কেমন করে যেন তাকেই ভালোবেসে ফেললাম। আপনি তো আলোর দেশের রাজকন্যা, শুনেছি রাজমাতাও আলোর দেশের রাজকন্যা ছিলেন। আপনি তো চাইলেই রাজমাতাকে হাতের মুঠোয় রাখতে পারেন। মহারাজ আমার দিকে তাকালে রাজমাতার কি প্রয়োজন? যাও, বৈদ্যকে খবর দাও। কিন্তু অন্দরমহলে কারো প্রবেশ করতে হলে তো রাজমাতার আদেশ প্রয়োজন। তবে যাও, রাজমাতাকে বলো আমার শরীর ভালো নয়, রাজবৈদ্যকে আমার কক্ষে পাঠাতে। তখন দাসী গিয়ে রানীর বলা কথাগুলো রাজমাতাকে জানালো। রানীর শারীরিক অবস্থার কথা জেনে রাজমাতা খুশি হলেন। তুমি যাও, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি। তখন রাজবৈদ্য এলো রাজমাতার কক্ষে। আজকাল তো রাজবৈদ্যর কোনো খবরই পাওয়া যায় না। না ডাকলে বুঝি আসতে নেই? আসলে রাজসভার পর মহারাজ আমাকে নতুন ছাত্রদের শিক্ষার জন্য রেখেছেন, তাই আর কি। আপনার শরীর ঠিক আছে তো রাজমাতা? কোমরের ব্যথাটা বাড়েনি তো? বয়স হয়েছে, আমার কথা বাদ দিন। রাজবধূকে একটু দেখবেন, আসুন। তখন রাজমাতা আর রাজবৈদ্য গেলেন রানীর কক্ষে। রানী তখন তার পালঙ্কে শুয়ে আরাম করছিলেন।
তোমায় উঠতে হবে না মহারানী, রাজবৈদ্য তোমাকে দেখতে এসেছেন। আপনি আপনার চিকিৎসা শুরু করুন রাজবৈদ্য। রাজবৈদ্য তখন ভালো করে রানীকে পরীক্ষা করলেন। মহারানীর হাওয়া পরিবর্তন করা প্রয়োজন। দীর্ঘদিন একই জায়গায় একঘেয়ে জীবনযাপনের ফলে তিনি অসুস্থ হয়ে গেছেন। আমি কিছু ওষুধ পাঠিয়ে দেব, নিয়ম করে খাবেন, আশা করি কাজ হবে। তা কোনো শুভ সংবাদের কি লক্ষণ আছে রাজবৈদ্য? না মহারানী, তবে আমাদের হয়তো আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আসুন রাজবৈদ্য। দাসী, তুমি মহারানীর খেয়াল রেখো। কি করো তোমরা? মহারানীর শরীরের যদি এই অবস্থা হয়, প্রজাদের কি হবে কে জানে। রাজমাতার কথাটা মহারানীর ভালো লাগে না, কারণ সে মহারাজের পাশে পাশে থাকতে চায়, মহারাজকে বুঝতে চায়। কিন্তু সব সময় কেমন অদৃশ্য দেওয়াল রানীকে রাজার কাছে যেতে বাধা দিচ্ছে। রাজ্যের জন্য যে কত রাজকন্যাকে বলি হতে হয় তার খবর কেউ রাখে না। কেন যে মহারাজকে আপন ভাবতে চাই, মহারাজ তো বাচ্চা ছাড়া আর কিছুই বুঝতে চায় না। মহারানী, আমি কি ওষুধ আনতে রাজবৈদ্যর কাছে যাব? যাও, আমি একটু একা থাকতে চাই। তখন রাজা এসেই রানীকে বললেন, শুনলাম রাজবৈদ্য এসেছিল। আমি জানতাম তুমি আমাকে সেই আনন্দ দেবে যেটা আমি এতদিন পেতে চেয়েছি। আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি এখনো কোনো সুসংবাদ দিতে পারিনি। এভাবেই রাজ্যের দিন কাটতে লাগলো, কিন্তু রাজা কোনোভাবেই বাবা হওয়ার সুসংবাদ পায় না। মা, আমি আর রাজ্যে থাকতে চাই না, আমি বাণিজ্যে যেতে চাই। প্রজারা কয়দিন পর কি বলবে মা? তোমার যা ইচ্ছে তাই করো, তবে রাজা না থাকলে রাজ্য চলবে কেমন করে? আমি সারা দেশ ঘুরবো, খুঁজে আনবো সেই ঔষধ, যে ঔষধ আমাকে সন্তান সুখ দিতে পারবে। তুমি কেন এত বিচলিত? সন্তান সন্তান করে তো তুমি পাগল হয়ে যাবে। কারণটা তো আপনার অজানা নয় মা। তুমি যা করেছিলে তা অনিচ্ছাকৃত ছিল। সৃষ্টিকর্তা তো অবুঝ নন। তুমি কেন অকারণ শাস্তি পাবে? আমার মন মানতে চায় না মা। আমি কোথাও গেলে এতটুকুও শান্তি পায় না, আমার কানে বাজে মা। তুমি শান্ত হও। আমার মনে হয় তোমার রানীর পাশে থাকা উচিত। যে অবস্থায় হোক, বিয়েটা হয়ে গেছে, তাকে সাদরে মন থেকে গ্রহণ করো। মা, আমি তো... রাজাদের অনেক কিছু মেনে নিতে হয়। রাজা হওয়ার চেয়ে পথের ভিখিরি হওয়া অনেক ভালো। দায়িত্বের চাইতে বড় বোঝা আর কিছুই হয় না। যাও, তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। ওদিকে রাজবৈদ্য তৈরি করছে রানীর জন্য, এটাই তার শেষ চিকিৎসা। রাজবৈদ্য, কি এনেছেন? মহারাজ, এটা এক বিশেষ পানীয় যা আপনার আর রানীমার পান করা উচিত। তাহলে আশা করি আপনি আপনার চাওয়া পূরণ করতে পারবেন। আপনি কি নিশ্চিত এটা খেলেই আমার ফাড়া কাটবে? আমরা তো মানুষ, চেষ্টা করা ছাড়া আর কিছুই করার নেই আমাদের। এই একটা জায়গাতেই তো আমরা অপারগ মহারাজ। তবে এটা দিয়ে আর কি হবে রাজবৈদ্য, আপনি এখন আসুন। মহারাজ, মনে করুন এটা আমার শেষ চেষ্টা। আমি তো আপনার বাবার সময়ের লোক, এইটুকু অভিজ্ঞতার কথা বলতেই তো পারি। আমার কি কোনো সমস্যা? না না মহারাজ, আমি সে কথা বলিনি। আপনি সম্পূর্ণ সুস্থ। তবে আমাদের উচিত চেষ্টা করা। একদিন না একদিন আমরা ঠিকই লক্ষ্যে পৌঁছে যাব। চেষ্টা থামিয়ে দেওয়া আর পরাজয় স্বীকার করে নেওয়া তো এক জিনিস। আমি কাউকে বিশ্বাস করতে পারি না। কেমন যেন সবকিছু বদলে গেছে, কোথাও আমার শান্তি নেই। মনকে শান্ত করুন। মন অস্থির হলে আপনি স্থির হবেন কেমন করে? আমি বরং আসি মহারাজ।
ওদিকে মহারানী বসে আছে। শ্যাকরাকে খবর দিতে বলেছিলাম, তাতেও তো এলো না। ওদের কি খবর দেওয়া হয়েছিল? জি মহারানী, কাল সকালেই শ্যাকরা আর তাঁতি আসবে। দেখ না, আমার শাড়িগুলো সব পরা হয়ে গেছে। পুরনো শাড়ি পরে আমি কেমন করে মহারাজের কাছে যাব? উনি তো আমার দিকে তাকাবেনই না। আর গয়না, গয়না ছাড়া কখনো রানীদের মানায় বলতো? রাজবৈদ্যকে কত বুঝিয়ে রাজমাতার সামনে বলালাম আমি আর মহারাজ একটু বাইরে ভ্রমণে যাব, কমপক্ষে বাগান বাড়ি। রাজমাতা আমাকে সেটুকুও করতে দিলেন না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো শঙ্খমালা, রাজমাতাই আমাদের মাঝে দেওয়াল দিয়ে রেখেছে, রাজমাতাকেই সরাতে হবে। কিন্তু কিভাবে মহারানী? রাজাকে পেতে হলে যদি রাজমাতাকে সরাতে হয় তবে তাই হোক, কিন্তু এতে তো আপনার বিপদ হবে মহারানী। রাজা চাই সন্তান, আর আমি চাই রাজাকে। রাজাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। রাজার চরিত্র কোন দিক থেকে কাকে নিয়ে আসবে তার চেয়ে আমারই উচিত রাজাকে নিজের কাছে রেখে দেওয়া, এতেই সকলের মঙ্গল। রাজা বাগানে বসেছিলেন, এমন সময় সেখানে এলো এক দরবেশ। রাজার মুখে হাসি না থাকলে যে রাজ্যের প্রাণ থাকে না মহারাজ। আপনি তো একজন দরবেশ, সিদ্ধ মানুষ, আপনি তো আমার অবস্থা জানেন। মহারাজ, উত্তর প্রদেশের হিজলতলি গ্রামের চাষির কন্যাকে আপনি বিবাহ করুন, আপনার সন্তান সুখ হবে। আমি জানি সন্তানের জন্য আপনার প্রাণ কাঁদে, আর আমি আপনার সেই সুসংবাদ দিতেই এসেছি। প্রাসাদে রানী থাকতে আরেকটা বিবাহ, সে কি মানবে? রাজ্যের ভালোর জন্য তো সবাই কত কি করে, আপনি না হয়। বেশ, তাই হবে। আমি এখনই আমার বিশ্বস্ত কাউকে পাঠাচ্ছি। না মহারাজ, আমি চাই আগে আপনি যান। নিজে সেখানে গেলেই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। এ কথা বলে দরবেশ উধাও হয়ে যায়। দরবেশ বাবা, আপনি কোথায় গেলেন? এই, কে আছো? অন্তর্মহলে জানিয়ে দাও আমি রাজ্যের কাজে উত্তরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আমার সাথে মন্ত্রী যাবে। মহারাজ, আমরা কোথায় যাচ্ছি? না মানে কোথায় যাচ্ছি জানলে চলতে সুবিধা হতো। তুমি আমার বাল্য বন্ধু, তোমার কাছে আমি কোনো কিছুই গোপন করি না। জানো, সকালে বাগানে বসেছিলাম, তখন এক দরবেশ এলো। আমার মনের ইচ্ছে পূরণের ব্যাপারে বলে উধাও হয়ে গেল। আমি তাকে কিছু উপহার দিতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে খুশির খবর দিয়ে সেখান থেকে চলে গেল। মহারাজ, এটা তো আপনার অবচেতন মনের কল্পনাও হতে পারে। না না, কল্পনা নয়, তবে একবার যাচাই করে দেখতে দোষ কি? আপনি যা ভালো মনে করবেন। তবে মহারাজ, আমার আগে একবার খোঁজ নেওয়া উচিত ছিল। আপনি মহারাজ, আপনার কি এসব মানায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মহারাজ? হিজলতলির সব প্রজাদের ডাকো, তাদের 5টি করে মোহর উপহার দাও। সেই মেয়েটিও সেখানে আসবে, আমি তাকে দেখতে চাই। ওই তো সামনেই হিজলতলি, আপনি ওই বড় গাছের ছায়ায় একটু বিশ্রাম নিন, আমি সব ব্যবস্থা করছি। ওদিকে প্রাসাদে মহারানী রাজমাতার কাছে এলেন। রাজমাতা তখন তার আদরের বিজুর সাথে গল্প করছিল। বিজু রাজমাতার পোষা পাখি। রাজমাতা, আসবো? মহারানী চন্দ্রাবতী, তোমার শরীর কেমন এখন? পথ্য খাচ্ছ তো নিয়ম করে? জি রাজমাতা। রাজমাতা, আপনার অনুমতি না নিয়েই আমি একটা কাজ করে ফেলেছি, কিন্তু এখন খারাপ লাগছে। কি এমন কাজ করেছো চন্দ্রাবতী, যার জন্য তোমার মুখ শুকিয়ে গেছে? আমাকে নিজের মা মনে করে স্বাচ্ছন্দ্যে বলতে পারো। আসলে প্রাসাদে শ্যাকরা আর তাঁতি এসেছিল। এত ভালো রুবি দিয়ে মুক্তোর গয়না আর মসলিন কাপড় দেখে আমি সবগুলো নিয়ে নিয়েছি, কিন্তু প্রাসাদে তো আপনি আর আমি, এত কাপড় গয়না কি হবে? তাই ভাবলাম। আহা, থামলে কেন?
সেসব নিয়ে ভাবতে হবে না, আমি খাজাঞ্চিকে বলে দেব, সেসব মুদ্রা দিয়ে দেব। না রাজমাতা, আমি সেগুলো মামাবাবু আর মামিমাদের জন্য পাঠাতে চাই আলোর দেশে। কিন্তু কে এগুলো নিয়ে যাবে? প্রহরীকে দিয়ে পাঠালে তো তাদের অসম্মান করা হবে। তোমার মনটাও তোমার মুখের মতোই সুন্দর মহারানী, তুমি বেশ ভালো কাজ করেছো। আমারও অনেকদিন নিজের বাবার ভিটেতে যাওয়া হয়নি, সংসার সংসার করতেই তো চুলে পাক ধরে গেল। তুমি ওগুলো পালকিতে তুলে দাও, আমি আজই সেখানে যাব। কিন্তু রাজমাতা, মহারাজ তো রাজকার্যে উত্তরে গেছেন। ও তো ফিরে আসবে, সবাই তো প্রাসাদে রইল। মনটা যাবার কথা শুনে আর থামতে চাইছে না। আমি বেরিয়ে পড়ি, তুমি সব সামলে রেখো। আর শঙ্খমালা তো রইলই তোমার দেখভালের জন্য। বেশ, তবে আমি সব ব্যবস্থা করছি। সাবধানে যাবেন রাজমাতা, আর নিজের খেয়াল রাখবেন। তুমি ভেবো না, আমি ফিরে আসব। এখন আসি। একেই বোধহয় বলে রাজকন্যার বুদ্ধি। আমি তো ভেবেছিলাম কি না কি করে বসবেন। উনি দুদিন পর এমনিও অচলের খাতায় পড়ে যাবেন। খামোখা ওনার কারণে মহারাজের চোখে আর নিজেকে খারাপ বানাতে চাই না। এবার এই কয়দিনে মহারাজকে হাতের মুঠোয় আনতে হবে। কিভাবে? আলোর দেশের মেয়ে হয়ে কালো জাদু তো আমি জানি। মহারাজকে আমি জিতে নেবই, আর প্রাসাদে নিজের শক্ত অবস্থান তৈরি করব। আপনার বুদ্ধি দেখে আমি তো অবাক হচ্ছি মহারানী। ইচ্ছে করছে খুশিতে দু হাত তুলে নাচি। তো যা ইচ্ছে করছে তাই করো না শঙ্খমালা, বারণ করার তো কেউ নেই। আমি রাজমাতা হলে প্রাসাদের প্রধান দাসী তো তুমিই হবে। এই গ্রামে 46 ঘর প্রজার বাস। 45 জন এসে তাদের অনুদান নিয়ে গেছে, আসেনি কেবল একজন। কেন, তাদের কি রাজার অনুদানের প্রয়োজন নেই? এখানকার সব প্রজারাই দরিদ্র, তাদের সকলেরই দিন আনা দিন খাওয়ার অবস্থা। তবে কেন এলো না? আমি নিজে সেখানে গিয়ে দেখে আসি। রাজা গিয়ে দেখল চাষির কন্যা সুন্দর করে গুছিয়ে রান্না করছে। বাড়িতে কেউ আছেন? একটু খাবার পাওয়া যাবে? আপনি বাইরে বসুন, আমি খাবার দিচ্ছি। চাষির কন্যা সামান্য শাক, ডাল আর ভাত নিয়ে মহারাজকে খেতে দিলেন। মহারাজ সেই খাবারটুকু তৃপ্তি করে খেলেন। আপনার কি আর কিছু লাগবে? না না, ঠিক আছে, অনেকদিন বাদে এত তৃপ্তি করে খাবার খেলাম। তুমি কে? কি নাম তোমার? আমার নাম কিরণমালা। আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। আপনি কি সওদাগর? হ্যাঁ, মানে না। আচ্ছা, ওদিকে দেখলাম গ্রামের সবাই রাজার পাঠানো অনুদান নিচ্ছে, তুমি যাওনি? রাজা এসেছে আমাদের গায়ে? ইস, দূর থেকে যদি একবার তাকে দেখতে পেতাম। আচ্ছা, আপনি কখনো রাজাকে দেখেছেন? রাজা কেমন দেখতে হয়? একদম বীরের মতো, নাকি রাগী রাক্ষসদের মতো? তুমি কখনো রাজাকে দেখোনি কিরণমালা? না, একবার রাজার বিয়েতে গিয়েছিলাম। কত বড় প্রাসাদ, কত আলো, রাজবধূ দেখতে কি সুন্দর, কিন্তু রাজাকে দেখতে পাইনি। ওদিকে তো অনুদান শেষ হয়ে যাবে, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। রাজা কত ভালো, সবার কথা ভাবে। আমি তো শাক ভাত খেয়েই ভালো আছি। আমাদের গ্রামের খাজনা রাজা মাফ করে দিয়েছেন, আবার অনুদানও দিতে এসেছে। রাজাকে তো আমি কিছুই দিতে পারি না, তাহলে রাজার থেকে হাত পেতে কেন নেব? তুমি কি রাজাকে কিছু দিতে চাও? রাজার তো কোনো কিছুরই অভাব নেই। তবে হ্যাঁ, সুযোগ পেলে আমি রাজাকে হিজলের মালা উপহার দেব। হিজলের মালা? কেন? তুমি দেখি কিছুই জানো না? রাজার বাগানে আমি দেখেছি কত কত ফুল, কিন্তু একটাও হিজলের গাছ নেই। হিজলের গাছ না থাকা কি অন্যায়?
হয়তো রাজার মালির হিজলের কথা মনেই আসেনি। ও বোকা সওদাগর, তোমার দেশ কোথায় বলো তো? তুমি তো দেখছি কিছুই জানো না। হিজলের বাতাস সব সময় শুদ্ধ। হিজলের রং চোখে পড়লে তো রাজার মনও শান্ত হবে নাকি? তোমার তো অনেক বুদ্ধি। তা তোমার বাড়িতে কে কে আছে? আমার আপনজন কেউ নেই, আমি একাই থাকি। কেউ নেই কেন? সবাই ওপরওয়ালার মেহমান হয়েছে, আর আমাকে একা এই শূন্য জীবনে রেখে গেছে। তুমি কি আমাকে বিয়ে করবে কিরণমালা? বাবা মা যাদের নেই তাদের আবার বিয়ে হয় নাকি? আর তুমি তো অচেনা সওদাগর। আমি শুনেছি সওদাগরেরা জাদু জানে। ওরা গ্রাম থেকে মেয়েদের ধরে নিয়ে যায় আর দূর দেশে বেচে দেয়। তবে তোমাকে খারাপ মানুষ মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? সে ছোটবেলা থেকে মিষ্টি বিক্রি করে আমার সংসার চলে। মানুষ চেনার ক্ষমতা আমার আছে। তুমি তৈরি থেকো, আমি আবার আসব আর তোমাকে সাথে করে নিয়ে যাব। রাজা চলে গেলেন। ওদিকে মন্ত্রী তার অপেক্ষা করছিল। মহারাজ, আপনার দেরি দেখে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। কি হয়েছে মহারাজ? চাষী কন্যার দেখা পেলেন? মেয়েটা বড্ড সরল। জানো মন্ত্রী, অনেকদিন পর আমি প্রাণ খুলে কারোর সাথে কথা বললাম আর তৃপ্তি করে খেলাম। কি বলছেন মহারাজ? মহারাজ সামান্য চাষির ঘরে খেয়েছে? জানলে লোকে কি বলবে? আমি ওসব জানি না। আমি শুধু জানি কিরণমালা আমার দৌরানী হবে, আর দৌরানীর হাত ধরেই আসবে আমার রাজপুত্র, যার হাসিতে মুখরিত থাকবে আমার রাজবাড়ির প্রতিটি কোণ। এখন তাহলে কি করব মহারাজ? প্রাসাদে চলো, মাকে সবটা বলতে হবে। মা এতগুলো দিন অপেক্ষা করেছে। মাকে ছাড়া আর কাকেই বা বলবো? রানী চন্দ্রাবতী যদি কোনো আপত্তি করেন? সে যদি আমাকে সেই সুখ দিতে পারত, তবে কি আমি কখনো হিজলতলিতে আসতাম? তবুও মহারাজ, আপনি মহারাজ। সবাইকে যা মানায় আপনাকে তা মানায় না। আপনি একটু ভেবে দেখবেন, এটাই অনুরোধ করব। তুমি আমার বাল্য বন্ধু। আমি জানি তোমার মতো আমাকে কেউ বোঝে না। তোমার কথা আমার মনে থাকবে। চলো আমরা প্রাসাদে ফিরে যাই। ওদিকে রাজা তার একটা আংটি ফেলে এসেছে কাজল রেখার খাবারের প্লেটে। আরে বাহ, এটা সোনার আংটি। এটা নিশ্চয়ই খাওয়ার সময় সওদাগরের হাত থেকে পড়েছে। কিন্তু আমি তাকে কোথায় খুঁজবো? এটা বরং রেখে দিই। সে তো আসবে বলে কথা দিয়েছে, এলে ফিরিয়ে দেব। ওদিকে রানী মহারাজের ফেরার জন্য অপেক্ষা করছেন। মহারাজ কাজ শেষে ঠিকই ফিরবেন। কেন এমন করছেন মহারানী? ও তুমি বুঝবে না, কিন্তু এত কি কাজ করছেন তিনি? রানীর সাথে তো দুটো কথা বলার সময় হয় না ওনার। তখনই মহারাজ ফিরলেন। মা কি তার কক্ষে আছে? না মহারাজ, রাজমাতা মামা বাড়িতে গেছেন। আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারেন। না, আমি এখন বিশ্রাম নেব। তোমাকে ডেকে নেব। আমার তোমার সাথে কিছু কথা আছে। এ কথা বলেই মহারাজ চলে গেলেন। মহারাজা, আপনি আমার সাথে কথা বলবেন বলে আমাকে ডেকেছেন। আমার যে কি খুশি লাগছে। আমি তো আজ ভীষণ খুশি। আমার মা আমাকে না বলে প্রাসাদের বাইরে পা রাখে না। আজ এমন কি ঘটলো যে তাকে এত দ্রুত আলোর দেশে যেতে হলো? আমাকে ক্ষমা করবেন। রাজমাতার সিদ্ধান্তের ওপর কথা বলার স্পর্ধা আমার নেই। আমাকে তিনি যতটুকু বলেছেন আমি ঠিক ততটুকুই জেনেছি। তবে তোমাকে বলি, আমি আবারও বিয়ে করব বলে মন স্থির করেছি, আর বিশেষ প্রয়োজনে। আর মহারাজের সিদ্ধান্তই শেষ কথা। রাজমাতা ফিরে এলে না হয়। আমার এত সময় নেই, তুমি এখন যেতে পারো। আমি খুব তাড়াতাড়ি প্রাসাদে আমার দৌরানীকে আনতে চলেছি। কিন্তু মহারাজ, আমি তো আপনার রানী। কি এমন হলো যে আপনাকে দ্বিতীয় বিয়ে করতে হচ্ছে? আমার সন্তান চাই, একটা ফুটফুটে রাজকুমার। আর তোমার মনে অনেক প্রশ্ন থাকতেই পারে, তবে এখন কোনো উত্তর আমি দিতে বাধ্য নই।
এদিকে মহারানী কান্নায় ভেঙে পড়লেন। তাকে তার দাসী যতই বোঝায় সে কিছুতেই কান্না থামায় না। এভাবে কাঁদবেন না মহারানী। শুনেছি রাজা মহারাজাদের এসব হয়েই থাকে। আপনি তো বড় রানী, আপনার অধিকার তো সবার আগে। কিছু পেয়েছিলাম, কিছু হারিয়েছিলাম, এই ভেবে একদিন বড্ড কেঁদেছিলাম। আর চুপ করে বসে আছি শুধু এই ভেবে, যা হারিয়েছিলাম সত্যি কি তা পেয়েছিলাম? মহারানী, আপনি কেন ভাবছেন? রাজমাতাকে হাত করুন, সে আপনার মুঠোয় থাকলে রাজা তো আপনার কাছে আসবেই। উল্টোপাল্টা কথা বলুন না শঙ্খমালা। রাজমাতা থাকলে তবুও কিছু করা যেত। তোমার কথা শুনে তো রাজমাতাও চলে গেল। নিজের ছেলের বিয়ে, রাজমাতা আসবে না? প্রাসাদের রাজনীতি বোঝা বড্ড দায়। পাশার গুটি যে কার দিকে ঘুরবে তা কেউ জানে না। মাঝে মাঝে মনে হয় রাজমাতা আমাকে পছন্দ করেন, কিন্তু মাঝে মাঝে আবার বুঝতে পারি না। আপনি আলোর দেশে একটা খবর পাঠাবেন না মহারানী? ওদিকে কিরণমালার অপেক্ষায় আছে তার সওদাগর, যে তাকে কথা দিয়েছিল আবারও আসবে। মিথ্যুক একটা, বলেছিল আসবে কিন্তু এলো না। ভাল লাগে না। আমার ওদিকে একদম কাজে মন নেই। মিষ্টি বানিয়ে বিক্রি না করলে আমার সংসার চলবে কেমন করে? কি রে, কার সাথে এত বিড়বিড় করছিস শুনি? ও সই, বস না এখানে। কার সাথে আর কথা কইব, নিজেই নিজের সাথে দুটো প্রাণের কথা কই। সই, ওই লোকটা কি আবার এসেছিল তার আংটি নিতে? না রে, জানিস আমি তার অপেক্ষায় আছি। যদি আমার কুটিরে এসে আমাকে না পায়? আমার বড় হিংসে হয় জানিস। কাকে সই? আমাকে? দে, তুই তো আমার সই, তোকে কি হিংসে করবে? তবে ওই মানুষটা আসার পর থেকে তুই কেমন বদলে গেছিস। আগে কিন্তু তুই এমন ছিলি না। হাসতি, মিঠাই বেচতি, কত কথা বলতি। লোকটা বড্ড ভালো জানিস। জানিস, পথে বিন্তি কাকির সঙ্গে দেখা। সে বলল তোর বাড়িতে নাকি কোন যুবক ছেলেকে সে দেখেছে। আমি তো কোনো রকমে কথা কাটিয়ে দিয়েছি, বলেছি ভিখারি ছিল। কাকির চোখে সমস্যা, তোকে কিন্তু জিজ্ঞেস করতে পারে, তুইও তাই বলবি। না হলে গ্রামে আমার বদনাম হয়ে যাবে। আমি কি করব বলতো? সেই তো গ্রামের এত ঘর থাকতে আমার কুটিরেই এলো। সত্যি কইরা বল তো সই, তুই কি মানুষটারে পছন্দ করে ফেলেছিস? করলেই বা কি? চিনি না, জানি না, একটা মানুষ, আর হয়তো কোনোদিন দেখাই হবে না। তখন সেখানে মহারাজ এলো। কেউ আছেন? যা দেখ, তোর সেই মানুষটা এলো মনে হয়। তোর মুখে কিচ্ছু আটকায় না, যাই। মহারাজকে দেখে কিরণমালা ভীষণ খুশি হয়। তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে কিরণমালা? হ্যাঁ, আপনার আংটিটা আমার কাছে রয়ে গেছে। ওটা তোমার আঙুলেই শোভা পায়। শোনো, আমি কোনো সওদাগর নই, আমি এই রাজ্যের মহারাজ। আমার দুর্ভাগ্য যে আমাকে আমার প্রজারা চেনে না। মহারাজ, আপনি আমার কাছে কিন্তু কেন? আমি তোমাকে আমার ছোট রানী বানাতে চাই। তুমি কি আমার দুয়ারানী হতে চাও? রাজপ্রাসাদ আর রাজা তো আমার কাছে স্বপ্নের মতো, কিন্তু মহারাজ, আমার মতো সামান্য মিঠাইওয়ালিকে বিয়ে করলে প্রজারা যে আপনাকে মন্দ বলবে। আমি লোভীর তকমা মাথায় নিতে চাই না। মিঠাই বিক্রি করে আমার ঢের চলে যায়। আমার একটা সন্তান চাই কিরণমালা, একটা রাজকুমার, যেটা আমাকে কেবল তুমিই দিতে পারবে। শুধু কি দেনা পাওনাতে সম্পর্ক গড়া যায় মহারাজ? সম্পর্ক তৈরি হয় সম্মান আর ভালোবাসায়। আমার তোমাকেই চাই কিরণমালা। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। তুমি বললে আজ এখানে গোধূলি লগ্নে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই মহারাজ, আপনি ফিরে যান।
রাজ্যকে কি তোমার কিছুই দেওয়ার নেই? দরবেশ বাবা বলেছে একমাত্র তুমিই পারো আমাকে সন্তান উপহার দিতে। তুমি আমাকে ফিরিয়ে দিলে আমাকে চিরকাল আটপুরে রাজার অপবাদ মাথায় নিয়ে চলতে হবে, আর তার চেয়ে আমার মরে যাওয়াই ভালো। না মহারাজ, আপনাকে আমি কেমন করে ফিরিয়ে দিতে পারি? আমি তো আপনার সামান্য প্রজা। আপনি আয়োজন করুন, আমার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। আমি সব আয়োজন করে তোমাকে জানাবো। তুমি আমার অপেক্ষায় থেকো। মহারাজ চলে যেতেই কিরণমালা আর শাইলা সেখানে এলো। তোর কি রাজকপাল রে সই! স্বয়ং মহারাজ তোকে বিয়ে করতে নিজে ছুটে এসেছে। সত্যি ভাগ্য তোর কাছে সুপ্রসন্ন। কিন্তু সই, আমি তো সাধারণ জীবন নিয়ে খুশি ছিলাম। দয়াল আমাকে এই কোন সংকটে ফেললেন বলতো? এ এত ভাবিস না। তুই দুয়োরানি হলে আমি তো তোকে প্রাসাদে দেখতে যাব। কত কত মন্ডা মিঠাই খাবো। ওদিকে মহারানী আটলেন মস্ত এক ফুন্দি। মহারাজ, আপনার বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তবে আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনি যাকে বিয়ে করতে চান সে কি আপনার যোগ্য? যোগ্য বলেই তো সে দুয়ারানি হবে। তোমাকে তো বলেছি দিনের বেলায় 12 মহলে আসবে না। যাও এখন, আমার কাজ আছে। আমি রাজগুরুর সাথে কথা বলেছি, সেই মেয়ে যোগ্য কিনা তা যাচাই করা হবে। যাকে তাকে তো মহলে প্রবেশের অধিকার দেওয়া যায় না মহারাজ। তাছাড়া প্রজারা কি বলবে? বেশ, তবে চলো। তখন মহারাজ, মহারানী আর রাজগুরু গেলেন বাগানে। রাজগুরু কি সব মন্ত্র পড়ে 4টি মালা বানালেন আর 4টা মালা চারদিকে ছড়িয়ে দিলেন। বাতাসের সাথে মালাগুলো চারদিকে উড়ে গেল। এটা কি হলো রাজগুরু? এসবের মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই মালা বাতাসের সাথে উড়ে চারদিক থেকে আপনার যোগ্য একজনকে খুঁজে নিয়ে আসবে। এই যজ্ঞের নাম মালানাগ যজ্ঞ। কিন্তু আমি যাকে কথা দিয়েছি আপনার মালা যদি তাকে নিয়ে আসতে ব্যর্থ হয়, তাহলে ধরে নিতে হবে সে আপনার যোগ্য নয় মহারাজ। আমি তাকে কথা দিয়েছি, সে আমার অপেক্ষায় আছে। ওদিকে মালা উড়ে গিয়ে পড়ল কিরণমালার গলায়। এই মালা এলো কোথা থেকে? কি ছুড়লো এটা? শাইলা, এটা তোর কাজ না? বাইরে আয়, একদম দুষ্টুমি করিস না। আমার অনেক কাজ আছে। এ কি? এই মালা আমাকে কেমন করে উড়িয়ে নিয়ে যাচ্ছে? আমি কোথায় যাচ্ছি? মালাটা তো খুলতেও পারছি না। কিরণমালা উড়ে এলো মহারাজের বাগানে। মালানাগ যজ্ঞ সফল হয়েছে মহারাজ। এই মেয়ের আপনার উপযুক্ত। আপনি এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। কি আশ্চর্য! আমি যে একেই কথা দিয়েছিলাম। কিরণমালা, এবার তোমার বিশ্বাস হলো তো? নিয়তি তোমাকে আর আমাকে এক সুতোয় বেঁধেছে। মহারাজ, দৌরানির পা যখন প্রাসাদের আঙ্গিনায় পড়েছে তখন আর দেরি করবেন না। বিয়ের কাজ সেরে ফেলুন। মা, তুমি আমার সাথে এসো। রাজবধূ হওয়ার আগে তুমি প্রাসাদে যেতে পারবে না। এই, কে আছিস? আলো দিয়ে প্রাসাদটা সাজিয়ে তোল। প্রজাদের খবর দে, আজ রাজবাড়িতে দুয়ারানী গৃহপ্রবেশ হবে। এই সবকিছুই কিরণমালার কাছে স্বপ্নের মতো লাগছিল। এত সুন্দর বাগান সে জীবনে দেখেনি, আর আজ কিনা সে প্রাসাদের দৌরানি হতে চলেছে। মা, তোমার ঘরে কে কে আছে? তুমি চাইলে আমি তাদের খবর দিতে পারি। আমার কেউ নেই রাজগুরু মশাই। আপনি আমাকে কিরণমালা বলে ডাকতে পারেন। তখন কিছু একটার দিকে চোখ যেতেই রাজগুরু বেশ খুশি হলো। রাজমাতা থাকলে আজ ভীষণ খুশি হতেন। রাজমাতাকে জানাতে হবে। রাজমাতা এই সংবাদে ভীষণ খুশি হবে। কিরণমালা, মা, তুমি এখানেই থাকো। দাসী এসে তোমাকে সাজিয়ে বিয়ের স্থানে নিয়ে যাবে। ঠিক আছে রাজগুরু মশাই, আমার কোনো অসুবিধা হবে না। আমি ঠিক আছি। কিরণমালা, মা, তুমিই পারবে রাজবাড়ির অভিশাপ কাটাতে। তোমাকে আমি প্রাণ ভরে দোয়া করি। সুখী হও।
আমি পারলাম না, আমি মহারাজের বিয়ে আটকাতে পারলাম না। না, এটা হতে পারে না। এমন কিছু করতে হবে যাতে না বাজবে বাঁশি, না থাকবে বাঁশ। মা কিরণমালা, তুমি আমার সাথে এসো, বিয়ের আয়োজন সম্পন্ন, তোমাকে আসতে হবে। এই বিয়ে কি সকলের জন্য সুফল নিয়ে আসবে রাজগুরু মশাই? আমার গণনা নির্ভুল কিরণমালা, তুমি এসো। ওদিকে মহারানী তার শেষ চালটা দিলেন। গান্ধর্ব মতে মালা বদলের সময় এমন কিছু করতে হবে যাতে বিয়েটা না হয়। কিন্তু মালাটা তো মহারানীর বানানোর কথা। মহারানী, আপনি মালা বানিয়ে দিলে যদি কোনো ভুল হয় তখন তো আপনার ঘাড়ে দোষ চাপবে। তুই আর আমাকে কোনো বুদ্ধি দিতে আসিস না। তোর কথা শুনে রাজমাতাকে আলোর দেশে পাঠিয়ে আমার কপাল পড়ল। মালা, মালা কোথায়? আমি সব নিয়েই বিয়ের আসরে যেতে চাই। না মানে, আমার শরীরটা ভালো নয় মহারাজ। মালাটা দাসী বানিয়ে দিলে। দাসীর বানানো মালায় কখনো রাজার বিয়ে হতে পারে না। মালা তোমাকেই তৈরি করতে হবে, আর বিয়ের আসরে তোমাকেও থাকতে হবে। আমি কোনো অজুহাত শুনতে চাই না। মহারানী কোনো উপায় না পেয়ে মালা তৈরি করলেন আর বিয়ের আসরে উপস্থিত হলেন। যথাসময়ে কিরণমালা আর মহারাজের বিয়ে হয়ে গেল। কিরণমালা, আজ থেকে তুমি রাজ্যের দুয়োরানী। রাজ্যের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমারও। আমার তোমার কাছে শুধু একটা রাজকুমার চাওয়ার আছে, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি চেষ্টা করব মহারাজ। আপনাকে অদেয়া আমার কিছুই নেই। আপনাকে ভালো রাখার দায়িত্ব না হয় আমিই নিলাম। তোমার কিছু চাওয়ার নেই? বলো, বলো তুমি কি চাও? আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মহারাজ, আমি সাধারণ চাষি কন্যা। আমাকে একটা পাতা কুঠির তৈরি করে দিন। আমি মাটির মানুষ, তাই মাটির কাছেই থাকতে চাই। কিন্তু তাই বলে আমার রাজকুমার জন্ম নেবে রানী মহল ছাড়া এই পাতা কুঠিরে? এটা কিছুতেই হতে পারে না। সন্তানকে অভাব না শেখালে সন্তান কখনো সঠিক মানুষ হবে না মহারাজ। আর সঠিক মানুষ ছাড়া রাজ্য কি ভুল মানুষের হাতে দিতে আছে মহারাজ? তাছাড়া পিতা মহারাজ হলেও ওদের মাঝে সামান্য মিঠাইওয়ালি। আচ্ছা বেশ, তুমি যা চাও তাই হবে। কালই তুমি তোমার পাতা কুঠির পেয়ে যাবে। তবে আর কখনো মিঠাই বিক্রি করবে না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। ওদিকে মহারানী কিছুতেই মানতে পারছে না। তার রাজমাতা হওয়ার কথা ছিল, মহারানী হয়ে তার রাজত্ব করার কথা ছিল, কিন্তু সব হাতছাড়া হতে বসেছে। কি এত ভাবছেন মহারানী? কাঁটা যখন ব্যথা দেয় তখন সেটা উপড়ে ফেলা উচিত। মানে কি বলতে চাইছো? মহারানী, আপনি তো জাদু জানেন। এমন কিছু করুন যাতে প্রাসাদে যে রানী আসুক না কেন সে যেন কখনো মা হতে না পারে। যা আপনার হয়নি তা অন্য কেউ কেন পাবে? বাহ, বেশ ভালো বলেছিস তো। এই নে, তোর বুদ্ধির প্রশংসা করে আমার এই চুড়ি তোকে উপহার দিলাম। আর একটু উড়ুক মহারাজ তার দুয়ো রানীকে নিয়ে, তারপর পাশার চাল আমি উল্টে দেব। সময়ের অপেক্ষা করা কি ঠিক হবে মহারানী? ঘুড়িটাকে আগে একটু উঠতে দে, তারপর এমন হ্যাঁচকা টানে তার দফা রফা করব। দেখি না কি হয়। ওদিকে দাসী আর মহারানীর কথা শুনে রাজগুরু বেশ চমকে গেলেন। তিনি ভাবতে পারেননি মহারানী এমন কিছু করতে পারে। কাজল রেখার বিপদ, মহারানীকে আটকাতে হবে। কিন্তু এখন আমার কথা কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে বরং আমি এমন কিছু করি যাতে কোনো বিপদ কিরণমালাকে ছুতে না পারে। কে কে ওখানে? রাজগুরু সরে গেলেন। দাসী ভালো করে দেখে বলল, এখানে কেউ নেই মহারানী। আপনি অকারণ ভয় পেলেন।
প্রাসাদের দেওয়ালেরও যে কান আছে সেটা ভুলে যেও না। আমাদের আরো সতর্ক হতে হবে। একটা ভুলের কারণে সব হাতছাড়া হয়ে যেতে পারে। রাজগুরু গেলেন মহারাজের কাছে। রাজগুরু, এত রাতে আপনি এখানে? কি হয়েছে? দৌরানির যে কোনো সময় বিপদ আসতে পারে। এই আংটিটি তাকে পরিয়ে দেবেন মহারাজ, তার সব দুর্যোগ কেটে যাবে। আর হ্যাঁ, আপনারা এই বিশেষ শরবতটুকু খেয়ে নেবেন। আশা করি আপনার মনের আশা পূরণ হবে। ধন্যবাদ রাজগুরু, কিন্তু আমার বিপদ কে ঘটাবে? আমার তো কোনো শত্রুতা নেই কারোর সাথে। আপনি এখন দৌরানি, রানীদের যে কেউ হিংসে করবে সেটাই স্বাভাবিক। তবুও আরো একবার বলছি, আপনারা সাবধানে থাকবেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু বিশেষ কোনো সুখবর পাওয়া গেল না। রাজগুরু, অনেকদিন তো হলো, কিন্তু এখনো তো কিরণমালা আমার জন্য কোনো সুসংবাদ নিয়ে এলো না। আরো কিছুদিন ধৈর্য ধরুন মহারাজ, সপুরে যে মেওয়া ফলে। আর কত অপেক্ষা করব বলুন তো? আমার তো এবার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার তো মনে হয় আমি আমার দুই রানীর সাথে অন্যায় করেছি। শান্ত হন মহারাজ, নিয়তি আমাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না, কিছুতেই না। তাহলে আমি কবে এই সংসার পাবো রাজগুরু? দয়া করে আমাকে সেই দিনটি বলে দিন। ওদিকে বড় রানী সব সময় দুয়োরানীর ক্ষতি করতে চায়, কিন্তু আংটির কারণে তা বিফল হয়ে যায়। মহারানী মা, আপনি এখানে বসে আছেন? আমি তো সারা প্রাসাদ ঘুরে আমি আপনাকে পেলাম না। কিরণমালা কি কোনো জাদু জানে? ওকে যতই বিপদে ফেলতে চাই, ও কোনো না কোনো ভাবে ঠিকই বেরিয়ে যায়। মহারাজ তো ওকে চোখে হারায়। ও আসার পর মহারাজ আমার সাথে কথা পর্যন্ত বলেন না। আমার প্রাসাদে এত আলো, তবু আমি অন্ধকারে। আর ওই পাতা কুঠিরে কত সুখ, কত আলো। আপনার সুতোয় টান কবে দেবেন মহারানী? এখনো কি সময় হয়নি? 100 মাস ধরে ঘুড়ি তো উঠছে। আমি বলি কি রানীমা, রাজা মশাইকে কোথাও পাঠিয়ে ওটাকে প্রাণে মেরে দিন। রাজা এলে বলবেন সাপের কামড়ে মরছে। বাহ, তোর তো বেশ বুদ্ধি। দেখি, মহারাজের সাথে কথা বলতে হবে। ওদিকে কিরণমালার শরীরটা ভালো নয়, সে কেমন যেন পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারছে না। দাসী এলো তার খাবার নিয়ে। দুয়োরানী, কি হয়েছে আপনার? আমি আমি এখনই মহারাজ আর বৈদ্য মশাইকে খবর দিচ্ছি। না না লতা, তুমি এত ভেবো না। মহারাজ এখন রাজসভায় ব্যস্ত। রাজবৈদ্য মশাই কি না কি কাজ করছে। আমাকে নিয়ে ভেবো না। হয়তো জ্বর আসবে, তাই মাথাটা ঝিমোচ্ছে। না দুয়োরানী, আপনার কিছু হলে মহারাজ আমাকে আর আস্ত রাখবে না। আমি এখনই গিয়ে একটা খবর দিয়ে আসি দুয়োরানী। আপনার চোখ মুখ আমার ঠিক লাগছে না। তখন দাসী গিয়ে মহারাজার রাজবৈদ্য মশাইকে ডেকে নিয়ে এলেন। রাজবৈদ্য বেশ মনোযোগ দিয়ে দুয়োরানীকে পরীক্ষা করলেন। রাজবৈদ্য মশাই, কি হয়েছে কিরণমালার? ও ঠিক আছে তো? মহারাজ, মহারাজ, আজ তো আমাদের আনন্দের দিন। দৌরানী যে আপনার স্বপ্ন পূরণ করছে, রাজ্যের অভিশাপ কাটিয়েছে। দৌরানী মা হতে চলেছে মহারাজ। এই এই কে আছো? যাও যাও, সবাইকে মিষ্টি মুখ করানোর ব্যবস্থা করো। রাজবৈদ্য, এই নিন, এটা আপনার উপহার। ধন্যবাদ মহারাজ, কিন্তু দৌরানীকে বিশেষ যত্নে রাখতে হবে। তিনি অত্যন্ত দুর্বল। আমি এখন আসি মহারাজ। দৌরানীর জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে। বেশ, আপনি আসুন। দৌরানী, আমি জানতাম তুমি পারবে আমাকে সন্তান সুখ দিতে। আমি আজ ভীষণ খুশি। তবে এই পাতা কুঠিরে আর নয়, তুমি মহলে চলো। না মহারাজ, আমি এখানেই বেশ আছি। তবে আমার একটা অনুরোধ আছে মহারাজ। কি বলো কিরণমালা? মহারাজ, আমি রাজপ্রাসাদের অভিশাপ সম্পর্কে জানতে চাই,
কেন এতদিন এই প্রাসাদ বাচ্চাদের হাসি কান্নার আওয়াজ থেকে বঞ্চিত ছিল? আমি একদিন বনে শিকারে গিয়েছিলাম। সেখানে এক হরিণের দিকে তীর ছুটতেই সেই তীর হরিণকে আঘাত না করে এক অন্ধ ছেলের বুকে বিঁধে যায়। আমি তার কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয়নি। ওকে কোলে নিয়ে ওর মায়ের কাছে দিতেই ওর মা আমাকে অভিশাপ দেয়, আমি কখনো সন্তান সুখ পাবো না। একজন মায়ের কাছে তার অন্ধ সন্তানও কত আদরের। আমি তো মায়ের আদর কেমন হয় তাই জানি না। তারপর কি হলো মহারাজ? পরে আমি তার কাছে অনেক ক্ষমা চাই। সে তার অভিশাপের কাটান বলে, তুমি আমার জীবনের সেই বিশেষ রানী যে আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছো। আজ আমি কত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। মহারাজ, আপনি তো বৃদ্ধার অন্ধ ছেলেকে ভুলবশত আঘাত করে মেরে ফেলেছিলেন, কিন্তু আপনার উচিত বৃদ্ধাকে সাহায্য করা, তাকে অর্থ দিয়ে সাহায্য করা। সে কি আর আমি চেষ্টা করিনি কিরণমালা? জানো, সে আমাকে তার ছেলের হত্যাকারী মনে করে, আর তাই ছেলের প্রাণের প্রতিদানে সে কিছুই চায় না। তখন মহারানী সেখানে এলো। মহারাজের জয় হোক। কিরণমালা, এখন কেমন আছো তুমি? আমি ভীষণ খুশি হয়েছি তোমার এমন খবরে। তুমি এটা খেয়ে নাও। এটা এমন এক পানীয় যা তোমার বাচ্চাকে রক্ষা করবে। কিরণমালা খেতেই যাচ্ছিল, তখন তার দাসী লতা এসে শরবতটা ফেলে দিল আর বলল, আমাকে ক্ষমা করবেন দুয়োরানী, এতে মহারানী আনারস আর পেঁপের রস মিশিয়েছিলেন, যা গর্ভপাতের কারণ হবে। তোমার এত বড় সাহস বড় রানী, তুমি আমার সন্তানকে হত্যা করতে চাও? এই, কে আছো? এই বড় রানীকে কারাগারে নিয়ে যাও। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু মহারাজ আর কোনো কথা শুনল না। বড় রানী আর দাসীকে কারাগারে বন্দি করল। কিরণমালা বড় রানীকে আরেকবার সুযোগ দিতে চেয়েছিল, কিন্তু মহারাজের উপর কথা বলার সাহস তার ছিল না। কিছুদিন পর দুয়োরানীর সন্তান হলো। মহারাজ, দুয়োরানী সন্তানের জন্ম দিয়েছেন। মার বাচ্চারা ভালো আছে। বাচ্চারা? হ্যাঁ মহারাজ, দুয়োরানী দুটো কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কি, দুটো কন্যা হয়েছে? ঠিক আছে, আমি তো শুধু সন্তান চেয়েছিলাম। বিধাতা আমাকে সন্তান সুখ দিয়েছেন, আর আমার কিছুই চাই না। এরপর মহারাজা দুয়োরানী সুখে শান্তিতে বাস করতে লাগলো। তো বন্ধুরা, দুয়োরানীর সন্তান ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর এরপর আসছে নতুন ভিডিও, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।